পশ্চিমবঙ্গে চলা এসআইআর নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠানের এসআইআর এর কাজের বিচার করবে বিচার বিভাগ। অনেকেই বলছেন এমন নির্দেশেই প্রথম বেনজির। পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে কমিশনের আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়া হচ্ছে। অন্য রাজ্যে নাম বাদ দেওয়ার রেট অনেক বেশি, তারপরেও কোনো আপত্তি আসেনি। তামিলনাড়ুর ক্ষেত্রে 18%, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7.6% একটু বেশি। প্রধান বিচারপতি মন্তব্য করেন, তাহলে এত শোরগোল কেন? এরপরেই তার পর্যবেক্ষণ, সাংবিধানিক দুই প্রতিষ্ঠান বিশ্বাসহীনতা দেখাচ্ছে, ফলে ক্লেম এবং অবজেকশনের প্রক্রিয়া থমকে যাচ্ছে। যাদের কাছে নোটিশ গিয়েছে তাদের আপত্তি এবং আবেদনকে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্যের তরফে দেওয়া আধিকারিকদের র্যাঙ্ক নিয়েও ডিসপিউট রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে দোষারোপ এবং পাল্টা দোষারোপের খেলা চলছে। রাজ্যের পরিস্থিতি এখন এক্সট্রা অর্ডিনারি। এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবেন। জুডিশিয়াল অফিসাররাই যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসারদের সহযোগিতা করবেন ডিইও এবং জেলা পুলিশ সুপাররা। অনেকের মতে কমিশনের কাজের একটা অংশ খতিয়ে দেখবে বিচার বিভাগ। এই নির্দেশ দেওয়া মানে প্রাথমিকভাবে খুঁত খুঁজে পেয়েছে সুপ্রিম কোর্ট। অনেকে এটাও বলছেন, নির্বাচন কমিশন সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠান, সেই কমিশনের কাজ বিচার বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ বেনজির। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল, যা অবজেকশন আছে, যে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই নিয়ে এদিন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কমিশন আবেদন করে, এসআইআর এর কাজ 95% শেষ হয়ে গিয়েছে। আপাতত 28 ফেব্রুয়ারি একটি তালিকা প্রকাশ করতে দেওয়া হোক, বাকি 5% কাজ মেটার পর প্রকাশ করা হবে। প্রধান বিচারপতির বেঞ্চ তখন জানিয়ে দেয়, এসআইআর এর যে অংশের কাজে বিতর্ক নেই সে অংশের তালিকা প্রকাশ করতে পারেন। পরে এসআইআর এর কাজ সম্পূর্ণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যেতে পারে। নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে সুপ্রিম কোর্টের মান্যতা। রাজ্যে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগের বেনজির নির্দেশ শীর্ষ আদালতের। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। That their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা। শুক্রবার সেই মামলার শুনানি হয়। সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেন, পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসাররাই যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসারদের কাজে বাবু কালচার চলবে না। তাদের পরিকাঠামোগত সহায়তা করবেন ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার এবং জেলা পুলিশ সুপাররা। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। আজকে সুপ্রিম কোর্ট বলল, এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি
জুডিশিয়াল অফিসার সুপ্রিম কোর্ট কথাও বলেছে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার, এবং যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের কথা বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, এই অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে মামলা করেন, নিজের সওয়ালও করেন। Their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. Number two, sir, there are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. Sir, you will appreciate sometimes some people work some office, they go to they transferred other offices, they work somewhere. Sometimes the poor people, they purchase the flats, they shifted their addresses, but there the genuine people are staying there. But because of the name of logical discrepancy, now they change the name. No, instead of logical discrepancy, when you gave order, sir, they violated, and they say it is the discrepancy mapping. গত 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় রাজ্যকে ৮৫০৫ জন অফিসারের তালিকা দিতে হবে। রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসাবে কাজ করবেন। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ইআরও এবং এইআরওদের কাজে তারা শুধু সাহায্য করবেন। শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও। মাইক্রো অবজারভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। এবার যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট নিয়েও মমতার সওয়ালে সুপ্রিম মান্যতা। জুডিশিয়াল অফিসার নিয়োগ করার নির্দেশ শীর্ষ আদালতের। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে, অভিষেক বলেছে, আমরাও চেষ্টা করেছি, সবাইকার মান্যতা পেয়েছে। নিউজ 18 বাংলা। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা কার্যত অসম্ভব, কারণ এখনো স্ক্রুটিনির কাজ বাকি। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি খতিয়ে দেখবেন জুডিশিয়াল অফিসাররা। অর্থাৎ ভোটার তালিকা প্রকাশে দেরি, বিধানসভা ভোটেও দেরি। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা কার্যত অসম্ভব। এর কারণ একাধিক। শুক্রবার পর্যন্ত নানা জেলায় নথি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করা যায়নি। বহু ভোটার শুনানির সময় যে নথি জমা দিয়েছেন তা কমিশনের তালিকা অনুযায়ী নয়। এই অসঙ্গতি চিহ্নিত করে নথি ফেরত পাঠানো হচ্ছে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে। এটা মাইক্রো অবজারভারদের সুপার যাচাই প্রক্রিয়া। নথি যাচাই করার পরেও প্রায় 5 লক্ষ ভোটারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি জেলা শাসকরা। প্রায় 25 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ইআরও এবং এইআরওরা। কমিশন মনে করছে এখনো প্রায় 30 লক্ষ ভোটারের নথি ফের যাচাই করা প্রয়োজন। সব মিলিয়ে প্রায় 60 লক্ষ ভোটারকে নিয়ে নানা অভিযোগের এখনো নিষ্পত্তি হয়নি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বক্তব্য, কাজ শেষ না হলে সময় বাড়ানো হবে। এই পরিস্থিতিতে যোগ হয়েছে আরো একটি বিষয়, সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলায় শুক্রবার শীর্ষ আদালতের নির্দেশ, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি খতিয়ে দেখবেন জুডিশিয়াল অফিসাররা। জুডিশিয়াল অফিসারদের বাছাই করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
এই নিয়ে শনিবার তিনি বৈঠক করবেন পশ্চিমবঙ্গের সিইও এবং নোডাল অফিসারের সঙ্গে। এই পরিস্থিতিতে এটা স্পষ্ট যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কার্যত অসম্ভব, অর্থাৎ ভোটার তালিকা দেরিতে, ভোটও দেরিতে। এখন এটাই সবথেকে বড় প্রশ্ন, এত সংখ্যক ভোটারের নথির অভিযোগের নিষ্পত্তি আদৌ সম্ভব শনিবারের মধ্যে, নাকি এর জন্য ফের সময়সীমা বাড়ানোর আবেদন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে? যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সময় প্রয়োজন হলে সময় বাড়াতে হবে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। তরুণ ব্রিগেডকে সামনে রেখে 21-এর ভোটে লড়েছিল সিপিআইএম। 26-এর আগে সেই তরুণ ব্রিগেডেই ভাঙন। প্রতিকুরকে এবার অন্য প্রতীকে দলীয় পদ ছাড়ার কথা জানিয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে রবিবার চিঠি দেন প্রতিকুর রহমান। চিঠিতে লেখেন, আমি প্রতিকুর রহমান, পার্টির সর্বক্ষণের কর্মী। সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছি না। মানসিক দ্বন্দ্বের সঙ্গে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় আমি পার্টির জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব তৎসহ পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরপর সরাসরি নিশানা করেন মোহাম্মদ সেলিমকে। প্রথমে রতন চেনে, উনি চেনে হুমায়ুন আর শতরূপ, উনি চেনে নিজের সিট। সেটা যদি সত্যি হয় তাই। কেউ কেউ নিজে জেতার জন্য কখনো হুমায়ুনের সঙ্গে বসতে পারেন, কখনো নওশাদ সিদ্দিকীর সঙ্গে বসতে পারেন, কখনো অধীরবাবুর সঙ্গে বসতে পারেন। পশ্চিমবঙ্গে অন্য কেউ কোথাও গেলে তাকে স্বার্থলোভী বলা হবে। আমাকে অব্যাহতি দিন আমি বলিনি, শব্দটা আবারও পড়বেন, আমি অব্যাহতি নিলাম। তো ফলে উনি রাখলো কি না রাখলো কি যায় আসে? কুমিরও তো কাঁদে। বাংলার প্রবাদ যে কুমিরের মরা কান্না। দীর্ঘ 3-4 মাস এই চোখ দিয়ে এত জল বেরোয়েছে যে চোখের মধ্যে আপনি জলের লেশ মাত্র দেখাতে পারবেন না, শুধু ঘৃণার আগুন দেখাতে পারবেন। যে চোখের জলগুলো পড়েছে সেই চোখের জলের মূল্য উনি দিতে পারবেন তো? আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার। তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে। সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার সমত। আমাদের পার্টিতে গত 1.5-2 মাস থেকে কয়েকটা অভিযোগ আসে। তখন আমাদের পার্টির প্রক্রিয়া অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নিজস্ব পদ্ধতিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। শুধু প্রতিকুরই নন, সিপিআইএম এর আরো কয়েকজন নেতাকে নিয়ে গুঞ্জন, যেমন দীপশিতা ধর। তিনি সিপিআইএম এর নিজের সদস্য পদ এখনো রিনিউ করাননি। এতে তৈরি হয়েছে জল্পনা। আমাদের পার্টিতে 31শে মার্চ পর্যন্ত নবীকরণের সুযোগ থাকে এবং আমার মেম্বারশিপ যেহেতু দিল্লিতে, আমাকে যদি মেম্বারশিপ রিনিউ করতে হয় আমাকে দিল্লিতে যেতে হবে। আমি যদি দিল্লিতে না যাই তাহলে আমি নবীকরণটা করবো কি করে? 31শে মার্চ মানে 1.5 মাস সময় রয়েছে। এখন এই যে এত তৎপরতা, এত উদ্বিগ্নতা কিসের জন্য? তাহলে এই জল্পনাগুলো ছড়িয়ে দেওয়া, নির্বাচনের একদম আগে আরো বেশি কনফিউশন তৈরি করা, সেটা ছাড়া, কিছুটা ক্ষেত্রে ষড়যন্ত্র ছাড়া আমি তো এটার কোনো খুব লজিক খুঁজে পাচ্ছি। কে করেছেন, কে লিক করেছেন এটা জানা যাচ্ছে না, ফলে অস্বস্তি হয়েছে। আরেকজনকে নিয়ে শোনা যাচ্ছে নানা কথা। সৃজন ভট্টাচার্য, এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নানা মহলে জল্পনা, প্রতিকুরের পর কি সৃজন? আমি কোথাও বলেছি আমি সিপিএম ছেড়ে অন্য কোথাও যাচ্ছি? যারা এটা ভাসিয়ে দিয়েছেন যে সৃজন তৃণমূলে চলে যাচ্ছে, তারা বলতে পারবেন তারা কেন ভাসিয়েছে। পার্টিতে অনেক সময় অভাব, অভিযোগ, অপ্রাপ্তি, না পাওয়া, খারাপ লাগা অনেক সময় তৈরি হয়। ফিরে আসুক, যা মান অভিমান আছে, যা কথা আছে, প্রয়োজনে একসাথে পার্টির ভিতরে বলবো। পার্টিতে ফিরে আয়, একসাথে সবাই মিলে তোর কথা শুনবে। সিপিআইএম এর আরেক নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও জোর জল্পনা। সায়নের দাবি, সম্প্রতি তাকে বিজেপি থেকে ফোন করা হয়। একবার না, টোটাল 3 বার ফোন করা হয়েছে 2টি আলাদা আলাদা নাম্বার থেকে। তাদের যে কেন্দ্রীয় টিম, সেই কেন্দ্রীয় টিমে যারা এই সমস্ত কাজকর্ম করছে তাদের তরফ থেকেই ফোন আসে আমার কাছে। আমাকে আহ্বান জানান যে তাদের সাথে বসবার জন্য, তাদের এক কেন্দ্রীয় নেতৃত্ব এবং এক পর্যবেক্ষকের সাথে বসবার জন্য, সামনের বিধানসভা নির্বাচনের জন্য অন্য দল থেকে এনে তাদেরকে সেই দলে প্রার্থী করা হয়। 2019-এ দেখেছি, 2021-এ দেখেছি, 2024-এর ভোটেও আমরা দেখেছি। সেই কারণেই ওনারা ফোন করেছেন। গতবারের বিধানসভা ভোটে এ রাজ্যে খাতা খুলতে পারেনি বামেরা, কিন্তু এখনো তারা এ রাজ্যের রাজনীতিতে প্রাসঙ্গিক। কারণ বামপন্থীদের একাংশ যেদিকে হেলে পড়ে সেই দল ডিভিডেন্ড পায়। সেই বামেদের তরুণ ব্রিগেডেই ভাঙন। রাজ্য সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রতিকুর রহমান। এই নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দেখান কলার খোসা।
এই দৃশ্য দেখে অনেকেরই প্রশ্ন, কলাটা কে খেলেন আর খোসাটা কার হাতে রইল? পিছলে পরে কলার খোসার কথা বলে কলার খোসা এই জন্য রাস্তায় পড়ে থাকলে তুলে নিতে হয়। আর তেমনি যদি কেউ কলার খোসায় হোক, বানের জলে হোক, যদি কেউ পড়তে যায় সহযাত্রী সহমর্মী, তখন তাকে হাত বাড়িয়ে তাকে ধরতে হয়, তাকে বাঁচানোর চেষ্টা করতে হয়। এটা খুবই বেদনাদায়ক। নিউজ 18 বাংলা। বিজেপিতে ভাঙন, কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা যোগ দিলেন তৃণমূলে, যা ভোটের আগে পদ্ম শিবিরের কাছে ধাক্কা বলে অনেকের মত। মানতে নারাজ বিজেপি। বিষ্ণুপ্রসাদ শর্মা 2021 সালে বিজেপি টিকিটে কার্শিয়াং থেকে ভোটে লড়েন, বিধায়ক হন। বৃহস্পতিবার তিনি বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে, তার জন্য স্লোগান দিতে হচ্ছে। আমি আজকে এইখানে কিটান করে বলতে পারবো, ভারতীয় জনতা পার্টি গোর্খা জাতিকে কিচ্ছু দিবে না, একটা সুতা ধাগাও দিবে না, শুধু শোষণ। তৃণমূল কংগ্রেস ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে? 2026-এর লোকসভা নির্বাচনে তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ঢুকবে। বিষ্ণুবাবুর যাওয়াতে রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি পতিত দুরস্থান, বরঞ্চ পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস কতখানি প্রশ্নের মুখে পড়বে সেটা সময় আপনাদেরকে বুঝিয়ে দেবে। ভোটের মুখে বিজেপিতে ভাঙন, অনেকের মতে এটা উত্তরবঙ্গে পদ্ম শিবিরে অস্বস্তি বাড়াবে, কারণ উত্তরবঙ্গে 19-এর তুলনায় অনেকটাই শক্তি হারিয়েছে তারা। উত্তরবঙ্গে বিধানসভা আসন 54, 2019 সালে লোকসভা ভোটে 37 আসনে এগিয়েছিল বিজেপি। 2021 সালে সংখ্যাটা কমে যায়, সেবার 30টি আসনে যেতে বিজেপি। 24-এ এর থেকে মাত্র 2টি আসন বাড়ায়, 32 আসনে এগিয়েছিল বিজেপি। পর্যবেক্ষকদের মতে এই পরিস্থিতিতে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়কের তৃণমূলে যোগ দেওয়া গেরুয়া শিবিরের কাছে অস্বস্তির, যদিও তাদের নেতারা প্রকাশ্যে গুরুত্ব দিতে নারাজ। ওকে ওখানে কার্শিয়াংয়ে টিকিট দেওয়া হবে, উত্তরবঙ্গে বইনি হবে না, আমি আপনাকে বলে দিলাম। 54-র মধ্যে 45-এর উপরে ভারতীয় জনতা পার্টি পাবে, তারপরেও 5-7টা যা পাবে ও অন্যরা পাবে, তৃণমূল ওখানে 0 পাবে। 54-তে 0 হবে, মালদা থেকে আলিপুরদুয়ার কোচবিহার 0 হবে, আমি আপনাকে আজকে বলে। বিষ্ণুপ্রসাদ শর্মা দীর্ঘদিন ধরেই তিনি বিজেপিতে বিদ্রোহী, একাধিকবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আমাদের লোককে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি আমরা কি করলাম, কোথায় পৌঁছাইলাম, এটা ধরলাম কি না? আপনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা আমাদের জনতাকে প্রতিশ্রুতি দিচ্ছি, ওইটা পূরণ কবে হবে? এই কোয়েশ্চেনটা আমি কেন্দ্র সরকারের কাছে রাখতে। বিজেপির বিধায়ক হিসেবে বিজেপির বিরুদ্ধে সরব, শুধু সরব হওয়ায় নয়, 2024 সালে লোকসভা ভোটে দার্জিলিং থেকে নির্দল প্রার্থী হিসেবেও লড়েন বিষ্ণুপ্রসাদ শর্মা। বিজেপিরই প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে দাঁড়ান। ক্যান্ডিডেট হওয়ার জন্য আমি রাজু বিষ্ণুজিকে একটা শুভেচ্ছা জানাই। উনিও আউটসাইডার, যার জন্য আউটসাইডার ক্যান্ডিডেটকে এবার আমি ভোট দিব না, আমি নিজে দাঁড়াবো বলেছিলাম। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ভোকাল ফর লোকাল, তো আমি লোকালের জন্য ভোকাল হয়েছি, প্রধানমন্ত্রীর কথা শুনেছি, তো আমি দলের বিরুদ্ধে। एक्चुअली वो बीजेपी से तो जीते हैं, मगर थे अंदर से टीएमसी। उनके होने से, रहने से, नहीं रहने से पार्टी को कोई फर्क नहीं पड़ेगा, क्योंकि पार्टी में कुछ उनका योगदान भी नहीं है। বিজেপিতে থাকাকালীন বারবার পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সুর চড়িয়েছেন বিষ্ণুপ্রসাদ। সেই কার্শিয়াংয়ের বিধায়ক এখন তৃণমূলে, এবার তিনি কি করবেন? আমি 1 বছর গোর্খা জনমুক্তি মোর্চাতে ছিলাম, তখনও আমার এই দাবি ছিল। কেন? গোর্খা জনমুক্তি মোর্চা তখন বিজেপির সঙ্গে ছিল, বিজেপির দাবি ছিল। আমাদেরকে স্বপ্ন দেখাইছে, ওই স্বপ্নের উপরে বিজেপির যে ম্যানিফেস্টো, আমি ম্যানিফেস্টোর উপরে বলেছি কালকে আমি রাজনীতি করব, তৃণমূল কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করবে সেই ম্যানিফেস্টোর উপরে আমি রাজনীতি করব। ওটা তো বিজেপির সাবজেক্ট ছিল। তো নিউজ 18 বাংলা। পানিহাটিতে বিধানচন্দ্র রায় প্রতিবন্ধী বিদ্যালয়, এই স্কুলের জমি নিয়ে জল ঘোলা। বিজেপির অভিযোগ, স্কুলের জমি নিয়ে এবং পরিবারের নামে মিউটেশন করেছেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিনি মানতে নারাজ। আবার মালদায় স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, তিনি অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
উত্তর 24 পরগনার পানিহাটি, এখানে রয়েছে বিধানচন্দ্র রায় প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়। এই স্কুলের ট্রাস্টি বোর্ডের সভাপতি পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। এমন একটি স্কুল 4 বছর ধরে বন্ধ। সেই স্কুলের জমি নিয়ে বিতর্ক, সুর চড়িয়েছে বিজেপি। তাদের অভিযোগ, স্কুলের জমি নিজের এবং পরিবারের নামে মিউটেশন করিয়ে নিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আপনি সম্পূর্ণ লাইব্রেরি গ্রন্থাগারটাকে ভেঙে মাটিতে মিশিয়ে দিয়ে চলছে। পৌর প্রধানকেও আমি দায়িত্ব নিয়ে বলছি, সম্পূর্ণ অন্ধকারে রেখে 13 তারিখ মিউটেশনের পেপার বার করেন, সেনবাড়ির মিউটেশনের কপি বার করেন। আপনার মেয়ে, বড় কন্যা ছন্দা ঘোষের নাম তাহলে জমির রেজিস্ট্রেশনে কি করে এলো? আপনার প্রয়াত ভাই স্বপন ঘোষ, তার নামে কি করে জমিটা রেজিস্ট্রি হলো নির্মল বাবু? একটি স্কুল, প্রতিবন্ধী স্কুল, তার জমি যেভাবে ছিল ঠিক সেইভাবেই আছে এবং তার মিউটেশন পৌরসভা দেয় না, ওটা মিউটেশন দেয় ল্যান্ড অ্যান্ড রেল রিফর্মস এবং সেটা বিএলআরও দপ্তর দেয় এবং সেটা আমরা 23 সালে পেয়েছি। তার আগে আমরা রেজিস্ট্রেশন করেছি। এতে কোনো ব্যক্তিগত কিচ্ছু নেই, সবটাই হচ্ছে সোসাইটি এবং এটা নিয়ম সোসাইটির। একজন থাকতে হবে সভাপতি হিসেবে আছে। বিশেষভাবে সক্ষমদের স্কুলের জমি নিয়ে বিতর্ক, এ নিয়ে আধিকারিকের থেকে তথ্য তলব করেছেন পানিহাটির পুরপ্রধান। আমরা এটা পেয়েছি একটা কাগজ, আমি শুক্রবার মিউটেশন হয়েছে, আমি শনিবার জানতে পেরেছি। আমি জেনে সঙ্গে সঙ্গে আমার মিউটেশন ডিপার্টমেন্টে যিনি আছেন সমীর গাঙ্গুলি এবং মৃন্ময় দেব এবং এক্সিকিউটিভ অফিসার যেহেতু নোডাল, তাকে আমি জানতে চেয়েছি কি ঘটনাটা ঘটেছে তার ডিটেলসটা, এবং আমি অলরেডি একটা তাদের নামে চিঠি ইস্যু করেছি যে আমাকে লিখিতভাবে জানানো হোক এই হোল্ডিং নাম্বারে কি ঘটনা আছে বা কি হয়েছে তার ডিটেলসটা। মালদার বামনগোলায় সরকারি স্বাস্থ্যকেন্দ্র, এখানকার জমি দখলের অভিযোগ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুভাষ বর্মনের বিরুদ্ধে। অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের জমির একাংশ টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে, তৈরি হয়েছে ঘর। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা, তারা বিডিওর কাছে নালিশও করেছেন। 1 বিঘার মতো জমি যেটা আমাদের জায়তন সুস্বাস্থ্য কেন্দ্রের নামে আছে, সেই জায়গাটা আমাদের এখানকার প্রভাবশালী নেতা যিনি নিজে রোগী কল্যাণ হসপিটাল আছে তার চেয়ারম্যান, উনি নিজে দখল করে এবং ক্ষমতার অপব্যবহার করে হসপিটালের পিছনের পুরো জায়গাটা দখল করে নিয়েছেন। এই অভিযোগটা যারা করেছে সেটা একদম মিথ্যে। ওই টোটাল জায়গাটা আমার দাদুর, কিন্তু হসপিটাল নামে কোনো জায়গা নাই, ওখানে কোনো কাগজও দেখাতে পারবে না। এই যে পাড়ার সমাধানে একটা এসেছিল, টাকা এসেছিল বুধভিত্তি, ওখান থেকে আমি ভাবছিলাম যে হসপিটাল পর্যন্ত যাতে একটা ছোট্ট একটা রাস্তা হয়, এটা অবশ্যই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। উত্তর 24 পরগনা থেকে সুবীর দেব এবং মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। ফ্রেজারগঞ্জে স্বাধীনতার আগে তৈরি হাসপাতাল, সেখানে এখন নেই চিকিৎসক। হাসপাতাল চালাচ্ছেন নার্স ও ফার্মাসিস্টরা। আলিপুরদুয়ারে চিকিৎসক থেকেও নেই। ফ্রেজারগঞ্জ হাসপাতাল চালু হয় 1945 সালে। 10 বেডের হাসপাতাল, অন্যান্য পরিকাঠামোও রয়েছে, নেই শুধু ডাক্তার। সরকারি এই হাসপাতাল এখন চালান 4 জন নার্স এবং 1 জন ফার্মাসিস্ট। স্থানীয়দের দাবি, প্রায় 1 বছর ধরে এই হাল, ডাক্তারের দেখা নেই। তাই ফ্রেজারগঞ্জে কেউ অসুস্থ হলে যেতে হয় 20 কিলোমিটার দূরে কাকদ্বীপ হাসপাতালে। ডাক্তার তো নেই, পরিস্থিতি খুব একটা ভালো না। হাসপাতালে ডাক্তার কখনো থাকে কখনো থাকে না। চিকিৎসা করলেও এখানে একজন নার্স না, ঠিক কি বলতে পারবো না, খাতাপত্র সারেজনি, কম্পাউন্ডারও নেই। বিএমএ সাহেব নিজেই এবং একজন স্টাফ নিয়ে সেটা পার্ট টাইম ডিউটি করছেন। আমরা এই ব্যাপারটা খতিয়ে দেখেছেন উনি, আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে তার সমস্যাটা সমাধান করা। আলিপুরদুয়ারের তুরতুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, অভিযোগ এখানেও ডাক্তারের দেখা মেলে না। স্থানীয়দের দাবি, একজন হোমিওপ্যাথির ডাক্তার রয়েছেন, কিন্তু তাকে স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায় না। স্বাস্থ্যকেন্দ্র চালান একজন পুরুষ নার্স। টিকিট দেওয়া থেকে চিকিৎসা, ওষুধ দেওয়া সবই করতে হয় নার্সকে। বাচ্চার সর্দি কাশ আজকে 1 সপ্তাহ থেকে কাশতেছে, বাচ্চার কাশি কমতেছে না। পাইছেন ডাক্তার? না। এই স্বাস্থ্যকেন্দ্রের উপর কুমারগ্রাম ও আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা নির্ভরশীল। স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার না পেয়ে তাদের যেতে হয় দূরের হাসপাতালে। এই যে ডাক্তার নাই, এটা কতটুকু অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা, বিরাট অসুবিধা, নাহলে 100 টাকা দিতে হবে।
পরিকাঠামো সেটা এখনো নাই, তবে এই জায়গাটাতে যেটা আছে, যেটা নতুন বিল্ডিং হচ্ছে, আগামী দিনে এখানে স্থায়ী ডাক্তার বসার কথা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার ও আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আবারও ধূপগুড়ি মার্কেটে আগুন, পুড়ে ছাই একটি ওষুধের দোকান। 2 সপ্তাহের মধ্যে 2 বার মার্কেটে আগুন, আর এ নিয়ে আতঙ্কে ব্যবসায়ীরা। জলপাইগুড়িতে ধূপগুড়ি মার্কেট, বৃহস্পতিবার রাতে এখানে আবারও আগুন, পুড়ে ছাই হয়ে যায় একটি ওষুধের দোকান। 1 সপ্তাহ আগে এই মার্কেটে আগুন লাগে, পুড়ে যায় 8টি দোকান। এরপর সিসি ক্যামেরার একটি ফুটেজ ভাইরাল হয়, সেখানে দেখা যায় দোকানে আগুন লাগাচ্ছেন এক ব্যক্তি। তারপর ফের এই মার্কেটে আগুন। 15 দিনের মধ্যে 3-4 বার আগুন এসে, এর আগের দিনে সিসি ক্যামেরাতে দেখানো হয়েছে যে হচ্ছে আগুন লাগাচ্ছে, এখনো ধরা পড়লো। কি মনে হচ্ছে আগুনগুলো লাগাচ্ছে? তাহলে ইচ্ছা করে সেদিনকে 3 জায়গায় আগুন লাগলো, এখনো প্রশাসন ধরতে পারলো না। আমাদের পাশে বাড়ি আছে, বাড়ি ঘর তো পুড়ে যেতে পারে। 7 দিন পর পর কি আগুন লাগবে? ধূপগুড়ি মার্কেটে প্রায় 500 দোকান, এমন একটি মার্কেটে 2 সপ্তাহের মধ্যে 2 বার আগুন। ব্যবসায়ীদের বক্তব্য, আগের বার ভাইরাল ভিডিওয় এক ব্যক্তিকে আগুন লাগাতে দেখা যায়, তারপর ফের একই ঘটনা। এ নিয়েই তারা আতঙ্কে। বেশি আতঙ্কেই আছি, এই যে এই পরিস্থিতিতে সব মাল টাল সব পুড়ে নষ্ট হয়ে গেল। আমাদের তো গরিব মানুষ, আমরা তো আর পয়সা করি নাই, এখানে কাজ না করে করতে হয়। মার্কেটে সারাক্ষণ অন্ধকার থাকে, এসডিও অফিস সামনে কোনো ব্যবস্থা নেই, নিরাপত্তা নেই, গোটা মার্কেট অন্ধকার। দুনিয়া আড্ডা হয় ওখানে, আজে বাজে আড্ডা হয় ওখানে, কিন্তু কোনো প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। আমরা খুব আতঙ্কে আছি। কালকে যে আগুন লেগেছিল, পাশেই আমার দোকান আছে, এরপরে যে আমার ওখানে হবে না, এটা কোন মানে আছে? ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।